আচ্ছা, আগের দিন আমরা শুরু করেছিলাম এনার্জি অডিট এই চ্যাপ্টারটা। এনার্জি অডিট চ্যাপ্টারের মধ্যে আমরা আহ, বিভিন্ন যে স্টেপস গুলো আছে, 10 স্টেপস অফ ডিটেইলড অডিট, সেগুলো আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা অলরেডি 4টে স্টেপ পড়েছিলাম আগের দিন। তো স্টেপগুলো কি ছিল না, প্রথম স্টেপে ছিল প্ল্যান, অর্গানাইজ, ওয়ার্ক থ্রু অডিট, ইনফর্মাল ইন্টারভিউ উইথ এনার্জি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার। স্টেপ 2 যেটা ছিল, সেখানে ছিল ব্রিফ মিটিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইথ অল ডিভিশনাল হেডস অ্যান্ড পার্সনস কনসার্ন। এগুলো প্রি অডিট ফেজ, ঠিক আছে, অডিট শুরু হওয়ার আগের ফেজ এগুলো। নেক্সট হচ্ছে অডিট ফেজ। অডিট ফেজে প্রথম স্টেপে কি করা হয়েছে না, অডিট ফেজে প্রথম স্টেপ যেটা, সেখানে হচ্ছে প্রাইমারি ডেটা গ্যাদারিং, প্রসেস ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড এনার্জি ইউটিলিটি ডায়াগ্রাম, এগুলো বানানো হয়েছে। নেক্সট হচ্ছে কন্ডাক্ট সার্ভে অ্যান্ড মনিটরিং। এই স্টেপটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ এনার্জি কন্ডাক্ট সার্ভে অ্যান্ড মনিটরিং মানে মেজারমেন্ট। অ্যাকচুয়ালি কি কি মোটর আছে, মোটরের ইনসুলেশন ক্লাস, লাইটিং সার্ভে, এগুলো কিসের মাধ্যমে সার্ভেগুলো করা হবে না, এগুলো হচ্ছে যারা অপারেট করছে তাদের সঙ্গে ইন্টারভিউয়ের ভিত্তিতে হতে পারে, অথবা পোর্টেবল ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অ্যাকিউরেটলি ডেটা কালেকশন করা যেতে পারে। তারপরে এই ডেটাগুলোকে, যে অপারেটিং ডেটা, সেগুলোর সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। এগুলো হচ্ছে স্টেপ 4-এর মধ্যে চলে আসবে। তো আমরা এখন আলোচনা করব স্টেপ 5। স্টেপ 5-এ কি হচ্ছে, স্টেপ 5-এ দেখো প্রথমে বলছে কন্ডাক্ট অফ ডিটেলড ট্রায়ালস অর এক্সপেরিমেন্টস ফর সিলেক্টেড এনার্জি গজলার্স। এর মানে হচ্ছে যে সমস্ত ইকুইপমেন্টসগুলো বা যে সমস্ত প্ল্যান্টের মধ্যে, যে সমস্ত জায়গাতে বেশি পরিমাণে এনার্জি কনজামশন হচ্ছে, সেই জায়গাগুলোকে তো আইডেন্টিফাই করা গেল। এবার তাদের ওপরে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। যে জিনিসগুলোতে বেশি এনার্জি কনজামশন হচ্ছে সেগুলোর ওপরে কিছু ট্রায়াল বা এক্সপেরিমেন্টটা করতে হবে। কি রকম ট্রায়াল না, সেগুলো হচ্ছে ধরো 24 ঘন্টায় পাওয়ার মনিটরিং, মানে 24 আওয়ার্স পাওয়ার মনিটরিং। সেখানে কি কি মনিটর করা হবে না, সেখানে এমডি মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড কত হলো 24 ঘন্টায়। সাপোজ কোনো একটা স্টিল প্ল্যান্ট, সেখানে সব থেকে বেশি এনার্জি কনজামশন করবে একটা ফার্নেস, ঠিক আছে। তো ফার্নেসটাকে পাওয়ার দেওয়ার জন্য কি থাকবে, ফার্নেসের জন্য একটা ট্রান্সফরমার থাকবে। তো সেই যে পাওয়ার ট্রান্সফরমারটা, সরি, যে ফার্নেসের জন্য যে ট্রান্সফরমারটা থাকছে, সেই ট্রান্সফরমারটাই আমরা এনার্জি রেকর্ডিং করতে পারি। ট্রান্সফরমার থেকে কত পাওয়ার আউটপুট যাচ্ছে সেগুলোকে আমরা রেগুলারলি মনিটর করে কি কি জিনিস দেখবো না, সেখান থেকে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম ডিমান্ড কত হয়েছে। আচ্ছা, ফার্নেসটা যে চলেছে বা যে ইকুইপমেন্টস হোক না কেন, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি ফার্নেসের, তো তার পাওয়ার ফ্যাক্টর কত, কত কেডাব্লিউএইচ কনজামশন হয়েছে, এই সমস্ত ডেটাগুলোকে এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলোকে কালেকশন করা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লোড ভ্যারিয়েশন ট্রেন্ডস ইন দ্য পাম্পস, ফ্যানস, কম্প্রেসার্স, মানে এর সঙ্গে যে অ্যাক্সেসরিজ গুলো আছে, ঠিক আছে, এর সঙ্গে বিভিন্ন রিলেটেড তো কিছু অ্যাক্সেসরিজ থাকবে, কোনো ইকুইপমেন্টস এর সঙ্গে রিলেটেড কিছু অ্যাক্সেসরিজ, যেমন হচ্ছে পাম্পস থাকতে পারে, ফ্যানস হতে পারে, কম্প্রেসার, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি কম্পোনেন্টস। তো এগুলোতেও তো চলতে গেলে পাওয়ার কনজামশন হবে। তো সেই যে পাওয়ার কনজামশন গুলো হচ্ছে এবং সেগুলোর যে লোডটা ভ্যারিয়েশনস কিভাবে হচ্ছে সেগুলোকে মনিটর করতে হবে, সেগুলোর ট্রেন্ডটা ড্র করতে হবে। এগুলো স্টেপ 5-এর মধ্যেই চলছে। নেক্সট হচ্ছে বয়লার এফিসিয়েন্সি ট্রায়ালস, মানে বয়লার যদি হয়, বয়লারের ক্ষেত্রে বয়লারের এফিসিয়েন্সি কত, মানে বয়লারে আমরা যে ইনপুট এনার্জি হিসাবে থার্মাল এনার্জি দিচ্ছি এবং ওখান থেকে যে আমরা স্টিম আউটপুটটা পাচ্ছি, তো দুটোর মধ্যে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিটা কত, আউটপুট বা ইনপুট, এই রেশিওটা কত, এগুলোকে আমরা একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে, ধরা যাক 4 ঘন্টা ধরে কতটা ইনপুট বয়লারের মধ্যে দেওয়া হলো এবং বয়লার থেকে কতটা পরিমাণে স্টিম আউটপুট পাওয়া গেল, বা 8 ঘন্টা ধরে কতটা ফুয়েল ইনপুট দেওয়া হলো, কতটা স্টিম আউটপুট পাওয়া গেল। তো এই যে এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন হলো, এগুলোকে আমরা বয়লার এফিসিয়েন্সি ট্রায়াল বলতে পারি। একইভাবে ফার্নেসে যদি হয়, ফার্নেসের ক্ষেত্রে ফার্নেস এফিসিয়েন্সি ট্রায়াল, মানে ফার্নেসে আমরা কতটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট হিসাবে দিলাম, বা অন্য কোনো যদি ফার্নেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা কতটা ফুয়েল সেখানে ইনপুট হিসাবে দিলাম এবং সেখান থেকে কতটা পরিমাণে আমরা স্টিল গলিত অবস্থায় পেলাম, ঠিক আছে। সেখান থেকে আমরা তার একটা এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। এবং ইকুইপমেন্ট পারফরমেন্স এক্সপেরিমেন্টস, এছাড়াও বিভিন্ন ধরনের যদি ইকুইপমেন্টস থাকে সেগুলোর আমরা এরকম করে করে
তাদের পারফরমেন্স কিরকম হচ্ছে, মানে কতটা ইনপুট আমরা দিচ্ছি আর কতটা আউটপুট পাওয়ার আমরা পাচ্ছি, সেগুলোর একটা পারফরমেন্স এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। তো ফার্নেসের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ধরো আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট হিসাবে দিলাম, ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিয়ে আমরা ধরো যে আকরিক লোহা আছে সেটাকে গলিয়ে কতটা পরিমাণে গলিত লোহা পেলাম সেটা হিসাব করলাম। ঠিক আছে, এবার আমরা তো জানি যে লোহার ওজন কতটা আমরা ইনপুট হিসাবে দিয়েছি, এবার সেই পরিমাণ লোহাকে গলাতে গেলে কতটা পরিমাণ তাপ শক্তির দরকার সেটা আমরা হিসাব করে নিতে পারবো। আমরা স্পেসিফিক হিট যদি জানি, স্পেসিফিক হিটের সঙ্গে তাপমাত্রা গুণ করে তার সঙ্গে ওজনটাকে গুণ করলে আমরা কতটা তাপ দরকার সেটা পেয়ে যাব। মানে যতটা অ্যাকচুয়ালি আমরা গলিত লোহা পেলাম সেটার মাধ্যমে আমরা কতটা অ্যাকচুয়াল থার্মাল এনার্জি ওই ফার্নেস থেকে পেয়েছি সেটা পেয়ে যাব। আর অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কতটা ইনপুট সেখানে দিয়েছিলাম সেটা তো আমরা ট্রান্সফরমার যে আমাদের আছে, যে ট্রান্সফরমার থেকে আমরা ফার্নেসটাকে পাওয়ার দিচ্ছি সেখান থেকেই আমরা রেকর্ড করে ফেলতে পারবো এনার্জি মিটারের মাধ্যমে। তাহলে সেখান থেকে আমরা কি ক্যালকুলেট করে নিতে পারবো, এফিসিয়েন্সিটা করবো। এইভাবে আমরা বিভিন্ন সিলেক্টেড কিছু ইকুইপমেন্ট যেগুলো কিনা বেশি পরিমাণে এনার্জি কনজামশন করে, কোনো একটা প্ল্যান্টের মধ্যে সব থেকে বেশি এনার্জি যারা কনজামশন করছে সেগুলোকে সিলেক্ট করে নিয়ে তাদের এফিসিয়েন্সিগুলোকে টেস্ট করে দেখা হবে। এটা হলো 5 নাম্বার স্টেপের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে অ্যানালিসিস অফ দ্য এনার্জি ইউজ, মানে হচ্ছে কি এনার্জি অ্যান্ড মেটেরিয়াল ব্যালেন্স অ্যান্ড এনার্জি লস অর ওয়েস্ট অ্যানালিসিস। মানে আগের স্টেপে আমরা এক্সপেরিমেন্টটা দেখলাম, এক্সপেরিমেন্ট করে আমরা দেখলাম, এবার ধরো আমরা দেখলাম যে একটা ফার্নেসের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপোজ দিয়েছি 100 কিলোওয়াট আওয়ার 100 kWh এক্সাম্পল, মানে একটা আমি অত স্মল তো হবে না, জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি। সাপোজ আমরা 1000 kWh আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট হিসাবে দিয়েছি এবং যে পরিমাণ আমরা গলিত লোহা পেয়েছি সেটা গলাতে সাপোজ আমাদের 60 kWh আমাদের দরকার হতো। তার মানে কি হলো, আমরা ইনপুট দিলাম 100, আউটপুট পেলাম 60 kWh, তার মানে বাকি 40 kWh কি হলো, বাকি 40 kWh হলো আমাদের লস হয়ে গেল বা ওয়েস্ট হয়ে গেল। এবার এই যে ওয়েস্ট ব্যাপারটা হলো সেটা কতটা ওয়েস্ট হচ্ছে সেটাকে অ্যানালিসিস করাটাই হচ্ছে অ্যানালিসিস অফ দ্য এনার্জি ইউজ। মানে কোনো একটা পার্টিকুলার এনার্জি কনজিউমিং যে ইকুইপমেন্টস সেটার আমরা পারফরমেন্স টেস্ট করলাম এবং তার পরের ধাপে সেখানে আমরা তার এনার্জি ইউজেজটাকে অ্যানালিসিস করে দেখলাম যে কোথায় অ্যাকচুয়ালি ওয়েস্টটা হচ্ছে, বেশি ওয়েস্ট কোথায় হচ্ছে। আচ্ছা, ওয়েস্ট তো আইডেন্টিফিকেশন হয়ে গেল। নেক্সট স্টেপে কি থাকবে না, স্টেপ 7। দেখো এখানে বলছে না আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য এনার্জি কনজারভেশন অর সংক্ষেপে যেটাকে ইএন কন বলছে, এনার্জি কনজারভেশন অপরচুনিটিস। তো এগুলোর মাধ্যমে আমরা কোথায় কোথায় এনার্জি কনজারভেশন করা যায় সেই অপরচুনিটিগুলোকে আইডেন্টিফাই করব। তো এখানে কি হবে না, আইডেন্টিফিকেশন অ্যান্ড কনসলিডেশন অফ দ্য এনকন, মানে হচ্ছে এনার্জি কনজারভেশন মেজার্স। মানে কোথায় এনার্জি কনজারভেশন করা যেতে পারে সেগুলো তো আমরা বুঝতে পারবো। যদি আমরা দেখতে পাই যে কোনো একটা জায়গায় বেশি লস হচ্ছে তাহলে নিশ্চয়ই সেখানে এনার্জি কনজারভেশন করারও কিছু অপরচুনিটি আছে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় এনার্জিটা কিভাবে কনজারভেশন করা যায়। তারপরে হচ্ছে কনসিভ, ডেভেলপ অ্যান্ড রিফাইন আইডিয়াস, মানে কিছু ভাবনা চিন্তা করে কিছু আইডিয়া বার করতে হবে যার মাধ্যমে সেগুলোকে আবার ডেভেলপ করতে হবে, যে সেই আইডিয়াগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। রিভিউ দ্য প্রিভিয়াস আইডিয়া সাজেস্টেড বাই ইউনিট পার্সোনাল, মানে সেখানে যারা অপারেশনের কাজে যুক্ত আছে কোনো একটা পার্টিকুলার প্ল্যান্ট, এনার্জি অডিট যারা করতে যায় তারা তো বাইরে থেকে যাবে, কিন্তু প্ল্যান্টে যারা কাজ করছে রেগুলারলি, যারা অপারেটিং স্টাফ, তারা তো প্ল্যান্টটাকে রেগুলার দেখছে এবং তাদের কাছে নিশ্চয়ই একটা ধারণা আছে যে কোথায় বেশি খরচ হচ্ছে এনার্জি, তাহলে তাদের কাছ থেকেও কিছু আইডিয়া নিশ্চয়ই পাওয়া যাবে এবং সেই আইডিয়া যেগুলো তারা দেবে সবগুলোই যে ঠিক হবে তা নয়, সেগুলোকে রিভিউ করে দেখতে হবে। নেক্সট হচ্ছে রিভিউ দ্য প্রিভিয়াস আইডিয়া সাজেস্টেড বাই এনার্জি অডিট ইফ এনি, মানে কারেন্ট যে এনার্জি অডিট টিম যাচ্ছে তার আগেও তো হতে পারে কোনো এনার্জি অডিট টিম এসেছিল, তারাও নিশ্চয়ই কিছু রিভিউ করে কিছু আইডিয়া সাজেশন করে গেছিল, তো সেইগুলোকেও রিভিউ করে দেখতে হবে। যদি ইফ এনি প্রিভিয়াস এনার্জি অডিট ডেটা অ্যাভেলেবল থাকে তো সেগুলোকেও দেখতে হবে রিভিউ করে যে সেখানে কিছু ইমপ্লিমেন্ট করা যায় কিনা। নেক্সট হচ্ছে ইউজ ব্রেন স্টর্মিং অ্যান্ড ভ্যালু অ্যানালিসিস টেকনিক্স, মানে মাথা খাটিয়ে কিছু অ্যানালিসিস করে কিছু টেকনিক বার করতে হবে যেগুলোর মাধ্যমে এনার্জি কনজারভেশন করা সম্ভব। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট দ্য ভেন্ডার্স ফর নিউ অর এফিসিয়েন্ট টেকনোলজি, মানে ধরো কোনো একটা জায়গা, কোনো একটা প্ল্যান্ট, আমি ধরলাম একটা সাবস্টেশনই ধরলাম, সাপোজ একটা সাবস্টেশন, সেখানে ধরো একটা এনার্জি কনজারভেশন করবার জন্য সাপোজ কেউ একটা বললো যে
মানে এটা অ্যানালিসিস করে দেখা গেল যে সেখানে একটা যদি আমরা রিয়াক্টিভ পাওয়ার কম্পেনসেশনের জন্য কোনো ইকুইপমেন্ট ইনস্টল করি, মানে এটা যে কোনো পাওয়ার প্ল্যান্টটা নয়, এটা যে কোনো স্টিল প্ল্যান্টেও হতে পারে। সাপোজ একটা স্টিল প্ল্যান্ট, সেখানেও তো ফার্নেস চলছে, ফার্নেস চলতে গেলে ট্রান্সফরমার আছে, এবং সেই যে ফার্নেসটা যখন চলে তখন প্রচুর পরিমাণে রিয়াক্টিভ পাওয়ার ড্র করে। ঠিক আছে, তো সাপোজ কোনো একটা রিয়াক্টিভ পাওয়ার যেটা ড্র করছে সেটাকে যদি কম্পেনসেট করতে পারা যায়, তাহলে কি হবে, তাহলে আমাদের কারেন্টের পরিমাণটা কমবে, এবং কারেন্টের পরিমাণ যদি কমে তাহলে কি কমবে, একদিক থেকে আমাদের কারেন্ট তো কমলো, অন্যদিকে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হলো। তো ভিআই কস ফাই যেটা, সেটা কমে যাবে, সেটার পরিমাণটা ইমপ্রুভড হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কারেন্টের পরিমাণটা কমে যাওয়ার জন্য পাওয়ার কনজামশনটা অনেকটা কমে যাবে। তো এটার জন্য সাপোজ কোনো একটা এনার্জি অডিট টিম তারা হয়তো অ্যানালিসিস করে দেখলো সেখানে হয়তো একটা আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিছু ডিভাইস যদি ইনস্টল করা যায় তাহলে বেটার হবে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ডিভাইস ধরো একটা স্ট্যাটিক ভার কম্পেনসেটর, এরকম একটা ডিভাইস হয়, এসভিসি তাকে সংক্ষেপে বলে। তো সেইটা যদি ইনস্টল করা যায়, সেটা করলে সেই প্ল্যান্টের এনার্জি কনজামশনটা অনেকটা কম করা সম্ভব, আর পাওয়ার ফ্যাক্টরটাকেও ইমপ্রুভ করা যাবে। তো এবার এই যে একটা আইডিয়া বার হলো যে সেখানে একটা স্ট্যাটিক ভার কম্পেনসেটর ইনস্টল করতে হবে, তো সেটা তো ইনস্টল করার জন্য নিজেরা এনার্জি অডিট যারা করতে যাচ্ছে তারা তো আর ইনস্টল করবে না। ইনস্টল করার জন্য সেপারেট কিছু ভেন্ডার আছে, কোনো কোম্পানি আছে, সাপোজ কোনো ইলেকট্রিক্যাল যারা ইকুইপমেন্ট সাপ্লায়ার কোম্পানি, সাপোজ এবিবি বা সিমেন্স বা এই জাতীয় কোনো রিনাউন্ড কিছু কোম্পানি, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, এরা হচ্ছে ভেন্ডার। ঠিক আছে, তাদের সঙ্গে আলোচনা করে দেখতে হবে যে তারা কি ইমপ্রুভ টেকনোলজি প্রোভাইড করতে পারে। তাহলে এই যে সমস্ত কাজগুলো, মানে প্রথমে এনার্জি কনজারভেশনের জন্য আইডিয়াগুলো বার করা, অপারেটিং পার্সোনালদের কাছ থেকে যদি কিছু আইডিয়া পাওয়া যায় সেগুলোকে রিভিউ করা, যদি প্রিভিয়াস কোনো এনার্জি অডিট টিম কোনো আইডিয়া দিয়ে থাকে সেগুলোকে রিভিউ করা, তারপরে নিজেরা মাথা খাটিয়ে কোনো আইডিয়া যদি বার করতে পারে সেগুলোকে রিভিউ করা, এবং ফাইনালি যেটা আইডিয়াটা সিলেক্টেড হলো সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য যে সমস্ত ভেন্ডার যারা ওই টেকনোলজি প্রোভাইড করতে পারে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা। এই স্টেপগুলো কাদের মধ্যে আসবে, এগুলো আসবে আমাদের আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য এনার্জি কনজারভেশন অপরচুনিটিস, এর মধ্যে এই স্টেপটা চলে আসবে। নেক্সট হয়ে গেল কি, নেক্সট হয়ে গেল কস্ট বেনিফিট অ্যানালিসিস। ঠিক আছে, কস্ট বেনিফিট অ্যানালিসিসের মধ্যে কি হবে না, assess the technical feasibility, economic viability and prioritization of the energy conservation options for implementation। মানে হচ্ছে যে আইডিয়াটা আগের স্টেপে সিলেক্ট করা হলো, তো ওই আইডিয়াটা আদৌ টেকনিক্যালি ফিজিবল কিনা। মানে এমন কোনো আইডিয়া হয়ে গেল, ধরো সেটা টেকনিক্যালি করাই সম্ভব নয়, মানে সেটাকে হয়তো একটা, আমরা সাপোজ বললাম যে একটা স্ট্যাটিক ভার কম্পেনসেটর ইনস্টল করবো কোনো একটা প্ল্যান্টে, তো স্ট্যাটিক ভার কম্পেনসেটর ইনস্টল করার জন্য একটা সুইচ ইয়ার্ডের মতো জায়গা দরকার। এবার যদি প্ল্যান্টের মধ্যে সেই রকম বড় সুইচ ইয়ার্ডের মতো জায়গা অ্যাভেলেবেলই না থাকে, তাহলে কি সেটা ইনস্টল করা সম্ভব হবে? সেটা তো ইনস্টল করা সম্ভব নয়, তার মানে দ্যাট ইজ নট টেকনিক্যালি ফিজিবল। তাহলে দেখতে হবে যে টেকনিক্যাল ফিজিবিলিটি কতটা। নেক্সট হচ্ছে ইকোনমিক ভায়াবিলিটি। হয়তো আমার এনার্জি কনজারভেশনের জন্য আমরা কোনো টেকনিক সাজেস্ট করলাম, কোনো একটা ইকুইপমেন্ট ইনস্টল করার কথা ভাবলাম, সেটা হয়তো ইনস্টল করতে গিয়ে হয়তো 1 কোটি টাকা খরচ হবে, কিন্তু এনার্জি কনজারভেশন কতটা হবে, হয়তো বছরে হয়তো 1 লাখ টাকার এনার্জি কনজারভেশন হবে। তাহলে সেইটা কি ইকোনমিক্যালি ভায়াবল হলো? 1 কোটি টাকা দিয়ে একটা ইনস্টলমেন্ট করবো, এবার 1 লাখ টাকা করে যদি বছরে সেভিং হয় তাহলে তো 100 বছর লেগে যাবে তার দামটা উঠতে। তাহলে সেটা নিশ্চয়ই টেকনিক্যালি, মানে সেটা ইকোনমিক্যালি ভায়াবল নয়। তাহলে দেখতে হবে যে টেকনিকটার কথা ভাবা হলো সেটা ইকোনমিক্যালি ভায়াবল কিনা। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে প্রায়োরিটাইজেশন অফ দ্য এনকন অপশনস ফর ইমপ্লিমেন্টেশন। মানে যে যে প্ল্যান্টে আমরা এনার্জি কনজারভেশন করার কথা ভাবছি তারা কতটা প্রায়োরিটি দিচ্ছে এনার্জি কনজারভেশনটাকে, কি তারা খুব প্রায়োরিটি দিচ্ছে? যদি খুব প্রায়োরিটি দেয় তাহলে আমরা বেটার কোনো টেকনোলজির কথা ভাবতে পারি, কিন্তু খুব যদি প্রায়োরিটি না থাকে সেটার উপরে, তাহলে নিশ্চয়ই কোনো কতটা বেটার টেকনোলজি বা কতটা কস্টলি কোনো টেকনোলজির কথা ভাবা হবে না। ঠিক আছে, তাহলে মানে কি এই স্টেপের মধ্যে অ্যাকচুয়ালি কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করতে হবে এবং টেকনিক্যাল ফিজিবিলিটি সেটাও চেক করতে হবে। এগুলো হয়ে গেল স্টেপ 8 এর মধ্যে। নেক্সট হচ্ছে স্টেপ 9। স্টেপ 9 এ কি বলছে না, রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন টু দ্য টপ ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে ডকুমেন্টেশন, রিপোর্ট প্রেজেন্টেশন টু দ্য টপ ম্যানেজমেন্ট। মানে এইখানে এতদিন পর্যন্ত যা যা করলো, এই যে প্রি অডিট ফেজ থেকে যেগুলো পেয়েছে, অডিট ফেজ থেকে ডেটা গ্যাদারিং, এনার্জি কন্ডাক্ট সার্ভে মনিটরিং, তারপরে হচ্ছে
কোনো এক্সপেরিমেন্ট করে, ডেটা অ্যানালিসিস করে, নেক্সট হচ্ছে এনার্জি কনজারভেশনের যে আইডিয়াটা তারা বার করেছে, এবং তারপরে ফাইনালি যেটা কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করেছে, সমস্ত কিছু একটা রিপোর্টের মধ্যে সেটাকে ডকুমেন্ট করতে হবে। এবং ফাইনালি সেই যে রিপোর্টটা তারা রেডি করবে এনার্জি অডিট টিম, সেটাকে কাদের কাছে রিপ্রেজেন্ট করবে না, কোম্পানির যে টপ ম্যানেজমেন্ট আছে তাদের কাছে সেটাকে রিপ্রেজেন্ট করবে। এবং কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে তারা যদি বোঝে যে এনার্জি অডিট টিম তাদের যে রেকমেন্ডেশন সেগুলো হচ্ছে জাস্টিফাইড, তখন তারা সেটা ইমপ্লিমেন্টেশনের কথা ভাববে, আদারওয়াইজ কিন্তু সেটা তারা কনসিডার করবে না। সুতরাং এই স্টেপটাও খুব ইম্পর্টেন্ট, যে রিপোর্ট করা, রিপোর্টটা রেডি করা এবং সেটাকে ঠিকমতো করে টপ ম্যানেজমেন্টের কাছে রিপ্রেজেন্ট করা। এটা হয়ে গেল স্টেপ 9। তাহলে এতক্ষণ পর্যন্ত স্টেপ 9, অর্থাৎ স্টেপ 3 থেকে স্টেপ 9, এই স্টেপগুলো হয়ে গেল কি অডিট ফেজ, মানে অডিট চলাকালীন এই সমস্ত কার্যকলাপগুলো করা হবে। ঠিক আছে, তো আমরা অলরেডি আগের দিন দেখেছি যে টোটাল 10টা স্টেপ আছে, তার মধ্যে প্রথম দুটো স্টেপ হচ্ছে প্রি অডিট ফেজ। আচ্ছা, 3 থেকে 9 এই যে আমার 7খানা ফেজ, এগুলো হচ্ছে কি না অডিট ফেজ। তাহলে আরো একটা স্টেপ তো বাকি থেকে গেছে, সেটা হচ্ছে পোস্ট অডিট ফেজ, স্টেপ 10। এখানে কি হবে না ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফলো আপ। এখানে কি করছে না অ্যাসিস্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট এনকন রেকমেন্ডেশন, মানে এনার্জি কনজারভেশন রেকমেন্ডেশন মেজার্স অ্যান্ড মনিটর দ্য পারফরমেন্স। ঠিক আছে, মানে এখানে হচ্ছে যে রেকমেন্ডেশন গুলো করা হলো সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে, মানে ধরো কোনো একটা জায়গায় কোনো একটা প্ল্যান্টে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবার জন্য এনার্জি অডিট টিম বললো যে সেখানে একটা স্ট্যাটিক ভার কম্পেনসেটর ইনস্টল করতে হবে। এবার সেটাকে তো তারা বলে দিল, এবার কোথায় ইনস্টল করবে, কিভাবে ইনস্টল করবে, সে ব্যাপারেও কিছু অ্যাসিস্ট তাদেরকে করা উচিত। মানে তারা প্ল্যান্টের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে তারা অ্যাসিস্ট করবে বা সহযোগিতা করবে এই ব্যাপারে যে কোথায় ইনস্টল করলে ভালো হয়, ঠিক আছে, এবং কিভাবে তার পারফরমেন্সটা কিভাবে মনিটর করা যায় সেটা দেখতে হবে। এবং তার ভিত্তিতে কি হবে না অ্যাকশন প্ল্যান অ্যান্ড শিডিউল ফর ইমপ্লিমেন্টেশন, মানে কিভাবে ওই ইনস্টলেশনটা, সাপোজ কোনো একটা নতুন ইকুইপমেন্ট ইনস্টল করা হবে, সেটা কোন শিডিউল মেনে ইনস্টল করলে ভালো হয়, কিভাবে সেটাকে রান করলে ভালো হয়, সে ব্যাপারে একটা অ্যাকশন প্ল্যান, মানে এই এতদিন লাগতে পারে এটাকে ইনস্টল করতে, এটা ইনস্টল করবার পরে শাটডাউন, মানে ওটাকে কানেকশন করবার জন্য এতদিন শাটডাউন লাগতে পারে, তারপরে এটাকে রানিং করা যেতে পারে। তো এই ব্যাপারে একটা টোটাল অ্যাকশন প্ল্যান, মানে কি কি ওয়েতে ওই ইনস্টলেশনটা করা হবে পুরোটা তারা গাইড করবে। আর নেক্সট হচ্ছে ফলো আপ অ্যান্ড পিরিয়ডিক রিভিউ, মানে একবার ইনস্টলেশন হয়ে গেল তারপরে সেটার মানে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেটাকে রেগুলারলি ফলো আপ করতে হবে, মানে চেক করতে হবে, এবং তার পারফরমেন্সটাকে পিরিয়ডিক্যালি রিভিউ করতে হবে, যে এনার্জি কনজারভেশনের যে এটা বলা হয়েছিল সেটা ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয়ে কতটা অ্যাকচুয়ালি এনার্জি সেভিং হচ্ছে সেটাকে রিভিউ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট অডিট ফেজ। তো এইভাবে আমরা এনার্জি অডিটের মধ্যে যে ডিটেইলড এনার্জি অডিট তার 10টা ফেজ এগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবারে এই যে এনার্জি অডিট যারা করতে যাবে তারা কি কি কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন যেগুলো তারা করবে বেসিক কোয়েশ্চেন, সেগুলো এখানে খুব সংক্ষেপে বলা হয়েছে যে হোয়াট ফাংশন ডাজ দ্য সিস্টেম সার্ভ। কোনো একটা প্ল্যান্টে গেল, প্ল্যান্টে গিয়ে কোনো একটা পার্টিকুলার ইউনিটে গেল, ধরো পাওয়ার প্ল্যান্টে গেল, পাওয়ার প্ল্যান্টে গিয়ে যারা বয়লার অপারেশন আছে তাদের সঙ্গে কথা বলে জানবে যে হোয়াট ফাংশন ডাজ দ্য সিস্টেম সার্ভ, মানে এই যে বয়লার এর কাজটা কি। আচ্ছা, প্রথম কোশ্চেন এটাই যে এর কাজ কি। নেক্সট হচ্ছে হাউ ডাজ দি সিস্টেম সার্ভ দি ফাংশন। এবার যদি বলে যে বয়লারের কাজ হলো যে কোনো এনার্জি ফুয়েল ইনপুট নিয়ে সেটার মাধ্যমে জলকে গরম করে ভেপারে কনভার্ট করা, বাষ্পে পরিণত করা, তখন নেক্সট কোশ্চেন এটাই হবে যে হাউ ডাজ দ্য সিস্টেম সার্ভ দ্য ফাংশন, মানে এই যে জলকে বাষ্পে পরিণত করছে এই কাজটা কিভাবে করছে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড কোশ্চেন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য এনার্জি কনজাম্পশন অফ দি সিস্টেম। নেক্সট কোশ্চেন হবে যে এই যে আমরা জলকে বাষ্পে পরিণত করছি বয়লারে, তো তার জন্য কতটা এনার্জি লাগছে, বয়লার কতটা এনার্জি কনজাম্পশন করছে। এনার্জি কনজাম্পশন হতে পারে 1 ঘন্টায় কতটা করছে, বা 1 দিনে কত করছে, বা 1 বছরেই বা কতটা এনার্জি কনজাম্পশন করছে, এই ডেটাগুলো তাদের কাছ থেকে কালেক্ট করা। নেক্সট হচ্ছে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস দ্যাট দ্য সিস্টেম ইজ ওয়ার্কিং প্রপারলি। এটা তাদের সঙ্গে কথা বলে বুঝতে হবে যে অপারেটিং যারা করছে যে আমরা কিভাবে বোঝেন, যে কি ইন্ডিকেশন দেখে বোঝেন যে সিস্টেম ইজ ওয়ার্কিং প্রপারলি, সিস্টেমটা যে ঠিকভাবে কাজ করছে সেটা কি কি ইন্ডিকেশন দেখে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হবে যে ইফ দ্য সিস্টেম ইজ নট ওয়ার্কিং দেন হাউ ইট ক্যান বি রেস্টোরড টু গুড ওয়ার্কিং কন্ডিশনস।
যদি সিস্টেম খারাপ হয়ে যায়, যদি ঠিকমতো কাজ না করে, আপনারা যদি কোনো ইন্ডিকেশন থেকে বোঝেন যে সিস্টেম ঠিকমতো কাজ করছে না, তাহলে সেই যাতে ঠিকমতো ভাবে কাজটা করে তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়। অ্যান্ড লাস্ট যে কোয়েশ্চেনটা হবে সেটা হচ্ছে যে হাউ ক্যান দ্য এনার্জি কস্ট অফ দ্য সিস্টেম বি রিডিউসড। এটা যারা অপারেশন করছে, মানে যারা প্ল্যান্টের অপারেশনে যুক্ত আছে বা বয়লার অপারেশনের সঙ্গে যুক্ত আছে, তাদের কি মতামত, তারা কি মনে করছে যে এনার্জি কনজাম্পশন যেটা হচ্ছে সেই এনার্জি কনজাম্পশনের জন্য কস্টটাকে কম করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তাদের মতামতটা গ্রহণ করা। এই সমস্ত কোয়েশ্চেনগুলো এনার্জি অডিটর যারা এনার্জি অডিট করতে যাবে তাদেরকে প্রাথমিকভাবে প্ল্যান্টে গিয়ে এই কোয়েশ্চেনগুলো করতে হবে। ঠিক আছে, তো এটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য কোয়েশ্চেনার্স ফর এনার্জি অডিটর। এটা হচ্ছে প্রিলিমিনারি, এটা হচ্ছে এনার্জি অডিটের জন্য এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু প্ল্যান্ট অপারেশনের সঙ্গে নিযুক্ত যারা ব্যক্তি তাদের সঙ্গে এই কোয়েশ্চেন্স গুলো করতে হবে। আচ্ছা, এর আগে আমরা একটা পিডিএফ এ দেখে নেব যে এখান থেকে আরো কিছু টপিক আছে যেগুলো আমাদের জানা দরকার। দেখো এখানে একটা পিডিএফ, এখানেও আমি ওই এনার্জি অডিট ব্যাপারটা কি, এনার্জি অডিটের ডেফিনেশন, যেটা আমি আর ডিসকাস করবো না, এটা অলরেডি আগের দিন ডিসকাস করা হয়েছে। তো এনার্জি অডিটের তো স্টেপ 10 আমরা দেখেছি, 10টা স্টেপে কিভাবে ডিটেইলড এনার্জি অডিট করতে হয় সেটা আমরা দেখেছি। তো এখানেও হচ্ছে মানে ওই যে ব্যাপারটা এনার্জি অডিটের যে টোটাল প্রসিডিওর, এটাকে মানে ওই স্টেপগুলোই আছে কিন্তু সংক্ষিপ্তভাবে 5টা স্টেপে ডিসক্রাইব করা হয়েছে। তো 5টা স্টেপ কি কি সেখানে এটা পড়লে তোমরা দেখতে পাবে যে প্রথম স্টেপ হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশনের মধ্যে এনার্জি অডিটর যারা আছে তারা গিয়ে প্রথমে প্রিলিমিনারি ইনফরমেশন সেটা সংগ্রহ করবে প্ল্যান্ট বা ফেসিলিটি থেকে, এবং তারপরে কি কি সংগ্রহ করবে না টেকনিক্যাল ডিটেলস, যেমন হচ্ছে প্রসেস ফ্লো ডায়াগ্রাম, ড্রয়িং, ইকুইপমেন্টস, ইনভেন্টরি, মানে কি কি ইকুইপমেন্টস ওই প্ল্যান্টে আছে সেই সমস্ত ডেটা সংগ্রহ করা, এগুলো হচ্ছে প্রথম স্টেপ, মানে ডেটা কালেকশনের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে ফিল্ড ওয়ার্ক। প্রথমে তো ডেটা কালেকশন এগুলো তো অফিস থেকেই হয়ে যাবে। নেক্সট স্টেপে হচ্ছে ফিল্ড ওয়ার্ক, ফিল্ডে গিয়ে কি করবে, সাইটে গিয়ে কি করবে না, অ্যাটলিস্ট ওয়ান সাইট ভিজিট ইজ রিকোয়ার্ড, অন্তত পক্ষে একবার সাইট ভিজিট তো করতেই হবে, উইথ দ্য এম অফ গ্যাদারিং অল দ্য ইনফরমেশন নিডেড টু স্টাডি ডিপেন্ডিং অন দ্য ডিফাইন্ড স্কোপ। প্রথমে গিয়ে করতে হবে কি, যে সমস্ত ইনফরমেশন একবার ফিল্ডে গিয়ে গ্যাদার করে নিতে হবে। এই ইনফরমেশনগুলোর মধ্যে কি কি আছে না, কালেক্টিং ডিটেলস অফ এনার্জি কনজিউমিং ইকুইপমেন্টস, যে ইকুইপমেন্টগুলো এনার্জি কনজাম্পশন করছে সেই ইকুইপমেন্টসগুলো যেগুলো আছে তাদের কি কি সংগ্রহ করতে হবে না, ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের, কোন মডেলের, আচ্ছা পাওয়ার কত আছে, কত ঘন্টা ধরে সেটা চলে, মানে পাওয়ার কনজাম্পশন মানে কি, তার রেটিং কত, ঠিক আছে, সেটা কোন ব্র্যান্ডের, যদি ব্র্যান্ড জানা থাকে তাহলে কোন মডেলের সেটা, এবং কত ঘন্টা ধরে চলে, এই সমস্ত ডেটাগুলো গ্যাদার করতে হবে। অ্যান্ড সাম ইন্টারভিউ উইথ দ্য স্টাফ অলসো রিকোয়ার্ড, মানে কিছু কিছু স্টাফের সঙ্গে ইন্টারভিউ করতে হবে, তাদের সঙ্গে এগুলো জানতে হবে যে কত ঘন্টা চলে, এটা না হলে জানবো কি করে, নিশ্চয়ই স্টাফদের সঙ্গে কথা না বললে এগুলো জানা সম্ভব নয়। নেক্সট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ এনার্জি অডিট সাম মিটারিং ডিভাইস অলসো ইউজ, মানে টাইপ অফ দ্য এনার্জি অডিট, মানে যদি যদি বলে যে এটা একটা ডিটেলড এনার্জি অডিট যদি হয় তখনই আমরা মিটারিং ডিভাইসের কথা ভাববো, যদি এটা প্রিলিমিনারি এনার্জি অডিট হয় সেক্ষেত্রে আর এইসব মিটারিং ডিভাইসের কথা ভাবার দরকার নেই, যা ডেটা অপারেটরদের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেটাই সাফিসিয়েন্ট। যদি এটা ডিটেলড এনার্জি অডিট করতে হয় তখন কিন্তু মিটারিং ডিভাইস কিছু নিতে হবে, মানে এনার্জি মেজারিং জন্য কিছু ডিভাইস আমাদেরকে কালেক্ট করে সেগুলোর মাধ্যমে কিছু রিডিং নিতে হবে। নেক্সট হচ্ছে কি অ্যানালিসিস অফ দ্য এনার্জি কনজাম্পশন অ্যান্ড পারফরমেন্স অফ এনার্জি অ্যাকাউন্টিং। এখানে কি বলছে না, অল দ্য অপারেশনস অফ দ্য অর্গানাইজেশন মাস্ট বি অ্যানালাইজড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইকুইপমেন্ট কনজিউমিং হায়ার এনার্জি, মানে যারা হায়ার এনার্জি কনজাম্পশন করছে সেই সমস্ত ইকুইপমেন্টস গুলোর সঙ্গে সমস্ত যত ইকুইপমেন্টস আছে সমস্ত কিছুর এনার্জি কনজাম্পশন প্যাটার্নটা অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড দ্য প্রসেস which have high energy consumption must be identified in order to determine the potential for reducing it, মানে সব থেকে বেশি যেটা এনার্জি কনজাম্পশন করছে, হায়ার এনার্জি কনজাম্পশন যেগুলো করছে সেগুলোকে আইডেন্টিফাই করে কি করতে হবে, সেখানে কিভাবে এনার্জি কনজাম্পশনকে কম করা যায় সেই ব্যাপারে কিছু এনার্জি সেভিং টেকনিকের কথা চিন্তা ভাবনা করতে হবে। নেক্সট হচ্ছে কি অল ইনফরমেশন কালেক্টেড ইজ ইউজ টু ইভালুয়েট দ্য ডিফারেন্ট uses of the energy within the process and to establish a breakdown of the energy consumed, মানে হচ্ছে সমস্ত ইনফরমেশন সেটার মাধ্যমে তো আমরা টোটাল এনার্জি কোথায় কত লাগছে সেটা পেলাম,
তো প্রসেস অনুযায়ী কোন প্রসেসের জন্য কতটা এনার্জি খরচ হয়েছে সেটার একটা ব্রেকডাউন, মানে সেটাকে ভেঙে ভেঙে সেইটাকে লেখা, যে কোন প্রসেসের জন্য অ্যাকচুয়ালি কতটা এনার্জি কনজিউম হয়েছে। অ্যান্ড দ্য এনার্জি অ্যাকাউন্টিং ইজ অলসো কল্ড এনার্জি ব্যালেন্স। এই কাজটাকে অনেক সময় এনার্জি ব্যালেন্সও বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য এনার্জি সেভিং মেজার্স, যেটা আমরা আগেরটা এখানে যেটা স্টেপ 7 এর মধ্যে যেটা আমরা দেখেছি সেটাই এখানে লিখেছে। দেখো সেটাকে সংক্ষেপে কিভাবে লিখছে না, ওয়ান্স all the data collected has been analyzed, energy saving measures can be identified। মানে যখন সমস্ত ডেটা কালেকশন হয়ে যাবে তারপরে হচ্ছে এনার্জি সেভিং কিভাবে করতে হয় সেই সমস্ত মেজার বা টেকনিক গুলোকে আইডেন্টিফাই করতে হবে। And the information collected and analyzed enables the auditor to detect the energy saving measures to reduce the energy consumption। যে ডেটাগুলো কালেকশন করা হয়েছে সেগুলোই সাহায্য করবে কিভাবে এনার্জি কনজাম্পশনকে কম করা যায় সে ব্যাপারে পথ দেখাতে, ওটাই সাহায্য করবে। And energy and cost saving of these measures will also be assessed together with the investment needed and payback। ঠিক আছে, মানে যেটা আমাদের স্টেপ 8 এর মধ্যে ওখানে ছিল, স্টেপ 8 এ কি বলছিল যে কস্ট বেনিফিট অ্যানালিসিস করতে হবে, যেটা কস্ট বেনিফিট অ্যানালিসিসের কথা বলা হয়েছিল সেটাই অ্যাকচুয়ালি এখানে বলছে যে এনার্জি অ্যান্ড কস্ট সেভিং অফ দিস মেজার will be assessed together with the investment needed and payback। মানে কতটা কস্ট সেভিং হবে এবং সেটা করতে গিয়ে কত ইনভেস্টমেন্ট হবে এবং সেই ইনভেস্টমেন্টের টাকা কতদিনে উঠে আসবে সেগুলোকে অ্যানালিসিস করা হবে। মানে অ্যাকচুয়ালি এই 4 নাম্বার যেটা পয়েন্ট সেখানে অ্যাকচুয়ালি 7 নাম্বার আর 8 নাম্বার আমাদের ডিটেলড এনার্জি অডিটের পয়েন্টগুলোকে এখানে সংক্ষেপে লিখেছে। আচ্ছা, নেক্সট স্টেপ যেটা হচ্ছে স্টেপ নাম্বার 9, যেটা এখানে বলা হয়েছিল যে রিপোর্ট অ্যান্ড প্রেজেন্টেশন টু দ্য টপ ম্যানেজমেন্ট, সেই স্টেপটার এখানে ডিসক্রাইব করেছে এইভাবে যে ফলোইং দ্য এনার্জি অডিট অ্যান্ড এনার্জি অডিট রিপোর্ট মাস্ট বি ইস্যুড হুইচ শুড ইনক্লুড অ্যাট লিস্ট দ্য ফলোইং ইনফরমেশন। তো এনার্জি অডিট যেটা রিপোর্ট জমা দেবে সেই রিপোর্টের মধ্যে অন্তত কি কি ডেটা থাকতে হবে। প্রথমে হচ্ছে টেকনিক্যাল স্কোপ, এখানে কি কি থাকবে না, দিস পয়েন্ট ইনক্লুডস দ্য ফেসিলিটি, সার্ভিস অ্যান্ড ইনক্লুডেড এরিয়াস অ্যান্ড লেভেল অফ ডেপথ ইন দ্য অ্যানালিসিস অ্যান্ড ডিটেল রিকোয়ার্ড। মানে এখানে হচ্ছে কি কি প্ল্যান্টের মধ্যে কি কি ফেসিলিটি, কি কি সার্ভিসেস আছে, ঠিক আছে, সেগুলোর একটা ইনডেপথ অ্যানালিসিস তার মধ্যে থাকবে টেকনিক্যাল স্কোপের মধ্যে। নেক্সট হচ্ছে মেথোডোলজি, মানে এনার্জি সেভিং এর জন্য যে টেকনিক্যাল টিম বা অডিট টিম যে টেকনিক্যাল ইমপ্রুভমেন্টটা সাজেস্ট করবে সেটার জন্য প্রথমে তো জানতে হবে যে প্ল্যান্টের মধ্যে কি কি ফেসিলিটি, কি কি সার্ভিস এবং সেগুলো তো জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে টেকনিক্যাল স্কোপের মধ্যে এগুলো লেখা থাকবে। নেক্সট হচ্ছে মেথোডোলজি, মেথোডোলজির মধ্যে দ্য পয়েন্ট ইনক্লুডস দ্য অ্যানালিসিস অফ দ্য স্টেট অফ আর্ট ফেসিলিটি, মানে এনার্জি ইনপুট, টেকনোলজি অ্যান্ড সার্ভিস, মেজারমেন্ট রেজাল্টস অ্যান্ড এনার্জি ব্যালেন্স। মানে এখানে এই এনার্জি অডিটের মধ্যে এই যে আমাদের স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, ঠিক আছে, স্টেপ 5 পর্যন্ত এবং স্টেপ 6 পর্যন্ত যে ডেটাগুলো পেয়েছে, স্টেপ 3 তে কি করেছিল না, স্টেপ 3 তে হচ্ছে ডেটা গ্যাদারিং করেছিল, এনার্জি ফ্লো, প্রসেস ফ্লো ডায়াগ্রাম, ইউটিলিটি ডায়াগ্রাম এগুলো ড্র করা হয়েছিল। নেক্সট হচ্ছে ওগুলোকে মনিটর করা হয়েছিল, মেজারিং করা হয়েছিল। নেক্সট হচ্ছে কোনো কোনো পার্টিকুলার এনার্জি কনজিউমিং এলিমেন্টের উপরে কি করা হয়েছিল না, তার উপরে ডিটেল অ্যানালিসিস করার জন্য এক্সপেরিমেন্ট করা হয়েছিল, 24 আওয়ার ডেটা কালেকশন করা হয়েছিল। নেক্সট হচ্ছে সেগুলোর এনার্জি ইউজেজ গুলোকে অ্যানালিসিস করা হয়েছিল। মানে এই যে স্টেপ 3 থেকে স্টেপ 6 পর্যন্ত যে ডেটাগুলো পেয়েছে সেই ডেটাগুলোকে সংক্ষিপ্ত আকারে এই মেথোডোলজির মধ্যে ওগুলোকে ডেসক্রাইব করা হবে। ঠিক আছে, এই মেথোডোলজির যে পার্ট সেখানে ওগুলোকে ডেসক্রাইব করা হবে। আচ্ছা, তাহলে স্টেপ টেকনিক্যাল স্কোপের মধ্যে অ্যাকচুয়ালি পয়েন্ট যেটা আমাদের 1 আর 2, অ্যাকচুয়ালি যেটা 1 আর 2 যেটা আছে সেই ডেটাগুলোকে আমাদের কোথায় লিখবে না, সেগুলো হচ্ছে মেথোডোলজি, এগুলো টেকনিক্যাল স্কোপের মধ্যে, টেকনিক্যাল স্কোপের মধ্যে পয়েন্ট 1 আর 2 যেগুলো হয়েছিল সেগুলোকে এখানে লেখা হবে। নেক্সট হচ্ছে কি সাজেস্টেড এনার্জি সেভিং মেজার্স, এখানে হচ্ছে যে এনার্জি সেভিং এর জন্য যে মেজারগুলো কথা বলা হলো এবং সেগুলোর হচ্ছে কতটা এনার্জি সেভিং হবে অ্যাকচুয়ালি সেগুলো ইনস্টল করলে এবং কতটা ইকোনমিক্যাল হবে সেটা, এবং তার জন্য কতটা ইনভেস্টমেন্ট করতে হবে এবং কতদিনে সেই ইনভেস্টমেন্টের টাকা ফেরত আসবে, অর্থাৎ পে ব্যাক কতদিনে হবে, যেগুলো আমাদের এই ডিটেলড এনার্জি অডিটের মধ্যে স্টেপ 7 থেকে শুরু করে স্টেপ 8 এইটুকুর মধ্যে যে ডেটাগুলো আমরা কালেকশন করব এনার্জি অডিট টিম হিসাবে সেগুলোকে এই সাজেস্টেড এনার্জি সেভিং মেজার্স এর মধ্যে এগুলোকে লিখতে হবে। নেক্সট হচ্ছে কনক্লুশন, কনক্লুশনে কি থাকবে না, দ্য পয়েন্ট ইনক্লুডস দ্য রেকমেন্ডেড মেজার্স, টোটাল এনার্জি সেভিং, টোটাল ইকোনমিক সেভিং, টোটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড পে ব্যাক। মানে কনক্লুশনে আবার এগুলোকে
একবার সংক্ষিপ্তভাবে এটা লিখতে হবে, মানে এই যে এনার্জি সেভিং মেজার এবং যে তার কতটা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট থাকবে সেগুলোকে সংক্ষিপ্ত আকারে কনক্লুশনের মধ্যে আরেকবার লিখে দেওয়া। তো এইটাই হবে নেট আমাদের যে ডিটেল এনার্জি অডিট তার যে রিপোর্টের মধ্যে এই ডিটেলসগুলো অবশ্যই যেন থাকে, মানে টেকনিক্যাল স্কোপ, মেথোডোলজি, এনার্জি সেভিং মেজার্স অ্যান্ড কনক্লুশন, এই চারটে পার্ট তার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের এনার্জি অডিট। তো এনার্জি অডিটের সংক্রান্ত এবার আমরা একটা টার্ম এখানে দেখেছিলাম সিলেবাসে আমাদের আছে, সেটার নাম হচ্ছে এবিসি অ্যানালিসিস। এই যে এবিসি অ্যানালিসিস এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট এবিসি অ্যানালিসিস ইজ অ্যান ইনভেন্টারি ক্যাটাগরাইজেশন টেকনিক। মানে একটা প্ল্যান্টের মধ্যে কত ইনভেন্টরি আছে, ইনভেন্টরি মানে কি কি প্ল্যান্টের মধ্যে ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ কি কি আছে, সমস্ত কিছুকে বলা হচ্ছে ইনভেন্টরি। ঠিক আছে, তো এই যে ইনভেন্টারি বা প্ল্যান্টের মধ্যে যাবতীয় যা ইকুইপমেন্টস আছে সেগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে, মানে একটা ক্লাসিফাই করতে হবে। তো সেই ক্লাসিফিকেশনের জন্য এবিসি অ্যানালিসিস হচ্ছে একটা টেকনিক। ঠিক আছে, এবিসি অ্যানালিসিস টেকনিক এটা প্যারেটো বলে একজন এই এবিসি অ্যানালিসিস টেকনিক ইনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবং এই এবিসি অ্যানালিসিস টেকনিক এখানে ইনভেন্টারি মানে যত ইকুইপমেন্টস বা অ্যাক্সেসরি প্ল্যান্টের মধ্যে আছে সেগুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ঠিক আছে, তিনটে ক্যাটাগরি কি? প্রথমে হচ্ছে এ আইটেমস। এ আইটেম কোনগুলোকে বলে? যেগুলো হচ্ছে উইথ ভেরি টাইট কন্ট্রোল অ্যান্ড অ্যাকিউরেট রেকর্ডস, মানে যেগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে এবং তার রেকর্ডটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে, এগুলো হচ্ছে এ আইটেমস। বি আইটেম কোনগুলো? না, বি আইটেমস হচ্ছে উইথ লেস টাইটলি কন্ট্রোল অ্যান্ড গুড রেকর্ডস, মানে এগুলো হচ্ছে এ আইটেম যেগুলো আছে তাদের থেকে লেস টাইটলি কন্ট্রোল, মানে অতটাও ভালোভাবে কন্ট্রোল করা হবে না, তবে এগুলোরও রেকর্ড ঠিকমতো মেনটেন করা হবে, গুড রেকর্ড। ঠিক আছে, অ্যান্ড সি আইটেমস যেগুলো সেগুলো হচ্ছে সিম্পলেস্ট কন্ট্রোল পসিবল অ্যান্ড মিনিমাল রেকর্ডস, মানে এগুলোর জন্য এ এবং বি দুটোর থেকেই অনেক কম কন্ট্রোলের দরকার এবং সেগুলোর জন্য অত বেশি রেকর্ড মেনটেন করারও দরকার নেই। ঠিক আছে, তো এই যে এবিসি অ্যানালিসিস এটা কি অ্যাকচুয়ালি করছে? এবিসি অ্যানালিসিস ইট প্রোভাইডস আ মেকানিজম ফর আইডেন্টিফাইং দ্য আইটেম দ্যাট উইল হ্যাভ significant impact on the overall inventory cost। ঠিক আছে, ওভারঅল যে ইনভেন্টারি কস্ট মানে কোনো প্ল্যান্টের মধ্যে যত খরচ হচ্ছে বা প্ল্যান্ট ইনস্টল করতে গিয়ে যত আমাদের খরচটা হচ্ছে তার মধ্যে কোন আইটেমগুলোতে কার কতটা ইম্প্যাক্ট আছে, মানে সেই খরচের উপরে কোন আইটেমের বেশি ইম্প্যাক্ট আছে আর কোন আইটেমগুলোর কম ইম্প্যাক্ট আছে, সেটা আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে সাহায্য করছে। এবং ইনভেন্টারিগুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, এ, বি আর সি। ঠিক আছে, এ আইটেমস দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট টু দ্য অর্গানাইজেশন। বুঝতেই পারছো টাইট কন্ট্রোল মানে কি, খুব ইম্পর্টেন্ট আইটেমস এগুলো। অ্যান্ড বিকজ অফ দ্য হাই ভ্যালু অফ দিস এ আইটেম ফ্রিকুয়েন্ট ভ্যালু অ্যানালিসিস ইজ রিকোয়ার্ড, মানে এগুলোর দামও সব থেকে বেশি এবং এগুলোর জন্য এদের ভ্যালু অ্যানালিসিসটা সবসময় ফ্রিকুয়েন্টলি করতে হবে, মানে এগুলো যে দাম দিয়ে কেনা হয়েছে এগুলো ঠিকমতো করে পারফরমেন্স দিচ্ছে কিনা এটার অ্যানালিসিসটা রেগুলারলি করতে হবে। And in addition to that, an organization needs to choose an appropriate order pattern, মানে হচ্ছে just in time to avoid excess capacity, মানে যেহেতু এগুলোর দাম খুব বেশি, এই আইটেম মানে হচ্ছে যেগুলো হচ্ছে মোস্ট কস্টলি আইটেমস। ঠিক আছে, তো এগুলোর দাম যেহেতু সব থেকে বেশি, তো সবসময় যদি আমরা একটা করে স্পেয়ার রাখতে চাই সম্ভব নয়। তাহলে কি করতে হবে না, সবসময় স্পেয়ার থাকা সম্ভব নয়, কিন্তু জাস্ট ইন টাইম মানে যদি খারাপ একবার হয় তাহলে যেন সঙ্গে সঙ্গে পাওয়া যায় এরকম একটা সেট আপ করে রাখতে হবে। কিন্তু এক্সেস ক্যাপাসিটিও যেন না থাকে, মানে দরকার আমাদের দুটো আমরা নিয়ে রেখেছি 10টা, এরকম যেন না হয়, কারণ এগুলোর দাম খুব বেশি কস্টলি। তো এগুলোর জন্য এগুলোর ক্যাপাসিটি এরকম মানে এগুলোর যে অর্ডার প্যাটার্ন এরকম রাখতে হবে যেন অর্ডার করলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়, জাস্ট ইন টাইমে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু খুব বেশি যেন এক্সেস স্টোরেজ না হয়ে যায় আবার, কারণ সেক্ষেত্রে অনেক বেশি কস্ট লেগে যাবে। নেক্সট হচ্ছে বি আইটেম। বি আইটেমটা কি? বি আইটেমস আর ইম্পর্টেন্ট বাট অফকোর্স লেস ইম্পর্টেন্ট দ্যান এ আইটেমস, মানে বি গুলো ইম্পর্টেন্ট কিন্তু এ আইটেমস গুলো থেকে অনেক কম ইম্পর্টেন্ট, বাট মোর ইম্পর্টেন্ট দ্যান সি আইটেম। সি আইটেম গুলোর ক্ষেত্রে কিন্তু সি আইটেমস গুলোর ক্ষেত্রে থেকে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট আছে। দেয়ারফর বি আইটেমস আর ইন্টার গ্রুপ আইটেমস বলা যেতে পারে। ঠিক আছে, আর সি আইটেমস যেগুলো সেগুলো হচ্ছে মার্জিনালি ইম্পর্টেন্ট, মানে এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট একদমই নয়, সব থেকে কম ইম্পর্টেন্ট যে আইটেমস গুলো সেগুলোকে বলা হচ্ছে সি আইটেমস। তো এইভাবে কোনো প্ল্যান্টের মধ্যে যে ইনভেন্টারি
আইটেমস গুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করার একটা টেকনোলজি। এই টেকনোলজিকে বলা হচ্ছে এবিসি অ্যানালিসিস। ঠিক আছে, এবং এখানে এই যে আমরা ক্লাসিফাইটা করব কোন আইটেমগুলোকে কোন ক্লাসে ফেলবো, এই ব্যাপারে কিন্তু কোনো ফিক্সড থ্রেশহোল্ড কিছু নেই। মানে ফিক্সড থ্রেশহোল্ড মানে যে এত থেকে এত পার্সেন্ট কস্ট হলে সেটা এ আইটেমস এর মধ্যে পড়বে, এত থেকে এতর মধ্যে থাকলে এটা বি আইটেমস হবে, এরকম কোনো কস্ট মানে একদম ডিফাইন্ড কিন্তু কোনো থ্রেশহোল্ড লেভেল কিন্তু এদের নেই। ঠিক আছে, এবার এখানে এবিসি অ্যানালিসিস ইট ইজ সিমিলার টু প্যারেটো প্রিন্সিপাল ইন দ্যাট এ আইটেম উইল বি টিপিক্যালি অ্যাকাউন্টিং ফর লার্জ প্রপোর্শন অফ দ্য ওভারঅল ভ্যালু। মানে যেহেতু এ আইটেমস গুলো হচ্ছে একটা মোস্ট কস্টলি আইটেমস, সুতরাং বলা যেতে পারে যে এ আইটেমস যেগুলো সেগুলো সংখ্যায় কম হবে কিন্তু তাদের দাম সব থেকে বেশি হবে। ঠিক আছে, অন্যদিকে বি আইটেমস যেগুলো সেগুলো সংখ্যায় এর থেকে বেশি থাকবে, এ আইটেমস এর তুলনায় বেশি সংখ্যায় থাকবে, কিন্তু তাদের যে ওভারঅল ভ্যালু সেটা কিন্তু এ আইটেমস এর থেকে অনেকটাই কম হবে। অন্যদিকে যে সি আইটেম সেটার হচ্ছে প্রপোর্শন ওয়াইজ সব থেকে বেশি কোয়ান্টিটি এরাই থাকবে, কিন্তু এদের ওভারঅল ভ্যালু কিন্তু সব থেকে কম হবে। তো একটা এবিসি অ্যানালিসিসের বা এবিসি ক্লাসিফিকেশনের একটা উদাহরণ দেখে নেওয়া যাক। তো দেখো, এটা একটা এরকম ক্লাসিফিকেশন করা যেতে পারে। এ আইটেমস এটা হচ্ছে 20% অফ দ্য আইটেম অ্যাকাউন্ট ফর 70% অফ দ্য অ্যানুয়াল কনজামশন ভ্যালু অফ দ্য আইটেমস। মানে টোটাল ধরো কোনো একটা প্ল্যান্টের মধ্যে 20% আইটেম এরকম আছে যারা কিনা প্ল্যান্টের টোটাল যতটা এনার্জি কনজামশন হচ্ছে তার 70% এগুলোর জন্যই হচ্ছে। 20% আইটেম কিন্তু তারা কনজামশন কত করছে, 70% এনার্জি তারাই কনজামশন করছে। তাহলে আমরা তাদেরকে ক্লাসে কোন ক্লাসে ফেলবো, এ ক্যাটাগরির মধ্যে ফেলবো বা এ আইটেমস এর মধ্যে ফেলবো। নেক্সট ক্লাসটা কোনটা হচ্ছে না, নেক্সট হচ্ছে ধরো 30% এমন আইটেম আছে যারা কিনা 25% অ্যানুয়াল কনজামশনটা তারা করছে। মানে টোটাল এনার্জি কনজামশন কোনো প্ল্যান্টে যত হচ্ছে তার 25% এনার্জি ধরা যাক, 30% এমন আইটেম আছে যারা কিনা সবাই মিলে এই 25% এনার্জিকে কনজিউম করছে। তো এদেরকে আমরা বি ক্যাটাগরির মধ্যে বা বি আইটেমস এর মধ্যে ফেলবো। নেক্সট হচ্ছে ধরা যাক বাকি যে 20 আর 30 বাদ দিয়ে বাকি যে 50% আইটেম আছে এরা সকলে মিলে হয়তো টোটাল প্ল্যান্টের যা এনার্জি কনজামশন তার মাত্র 5% তারা কনজিউম করছে। তাহলে এই যে 50% আইটেম এদেরকে ফেলা হবে সি ক্যাটাগরির মধ্যে। এইভাবে একটা এবিসি অ্যানালিসিস করা যেতে পারে। তবে এই যে আমার পার্সেন্টেজ গুলোর কথা বললাম যে 20% আইটেম 70% কনজিউম করছে, অথবা 30% আইটেম 25% কনজিউম করছে, বা 50% আইটেম মাত্র 5% কনজিউম করছে, এই যে ক্লাসগুলো এগুলো কিন্তু কোনো ডিফাইন ভ্যালু নেই। আমরা চাইলে এমনও করতে পারি যে 15% আইটেম 75% করছে, 35% আইটেম 20% করছে, 55% আইটেম হয়তো 5% করছে। আমরা এরকম ভাবে করতেই পারি। মানে এই যে ক্লাসগুলো পার্সেন্টেজটা এটা কোনো প্রিডিফাইন্ড নয়, কিন্তু দেখতে হবে এ আইটেমের পরিমাণ যেন কম থাকে বি আইটেমের থেকে, এবং বি আইটেমের পরিমাণ যেন সি আইটেমের থেকে কম থাকে। অন্যদিকে এনার্জি কনজামশনের দিক থেকে বা ভ্যালুর দিক থেকে যদি দেখি তাহলে এই আইটেমসগুলোর যে কনজামশন কোয়ান্টিটি দ্যাট মাস্ট বি গ্রেটার দেন বি আইটেমস অ্যান্ড দ্যাট মাস্ট বি গ্রেটার দেন সি আইটেমস। এইভাবে ক্লাসিফিকেশনসটা করতে পারি। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, ধরা যাক এ আইটেম অ্যাপ্রক্সিমেটলি 10% আইটেম এমন আছে যারা কিনা 66.6% ভ্যালু কভার করছে। অন্যদিকে বি আইটেম 20% আইটেম এরা হচ্ছে 23.3% ভ্যালু কভার করছে। অন্যদিকে সি আইটেম এরা হচ্ছে অলমোস্ট 70% আইটেমস, এরা মাত্র 10.1% ভ্যালু কভার করছে। এরকম ভাবে আমরা এবিসি অ্যানালিসিস করতে পারি। তাহলে বুঝতেই পারছো এই ভ্যালুগুলো কিন্তু কোনো ডিফাইন্ড ভ্যালু নয়, এগুলো চাইলে ডিফার করা যেতে পারে, অল্টার করা যেতে পারে। কিন্তু এটা হলো একটা টেকনিক যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনো প্ল্যান্টের মধ্যে কোন আইটেমস গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আইটেমস, কোনগুলোকে আরো বেশি ভাবে ভালোভাবে মনিটর করার দরকার আছে, কোনগুলোকে রেগুলারলি তার ডেটা অ্যানালিসিস করার দরকার আছে, এবং কোনগুলো সব থেকে বেশি এনার্জি কনজামশনের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তো এইভাবে যে অ্যানালিসিসটা করা হবে এই অ্যানালিসিসটার নাম হচ্ছে এবিসি অ্যানালিসিস। কিছু ডাউট আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো একটা টপিকের ওপরে, যে টপিকটার নাম হচ্ছে এনার্জি ফ্লো ডায়াগ্রাম। এটাও তোমাদের সিলেবাসের একটা টপিক। তো এনার্জি ফ্লো ডায়াগ্রামটা কি না, এনার্জি ফ্লো ডায়াগ্রাম এটাকে অনেক সময় এনার্জি ফ্লো চার্টও বলা হয়। দে আর ইউজ টু শো এনার্জি অ্যান্ড এনার্জি ট্রান্সফরমেশন। এনার্জিটা কি পদ্ধতিতে ট্রান্সফর্ম হচ্ছে ভিজুয়ালি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি।
ঠিক আছে, আমরা দেখতেও পাচ্ছি এবং সেটাকে আমরা ডেটার মাধ্যমে সেগুলোর আমরা ডেটা থেকেও সেগুলোকে রিয়েলাইজ করতে পারছি, মানে আমরা এমনি খালি চোখেও বুঝতে পারছি যে এখানে বেশি এনার্জি লাগছে এবং সেটাকে আমরা ডেটার মাধ্যমে সেটাকে আমরা জাস্টিফাই করতে পারছি। ঠিক আছে, তার মানে হচ্ছে ভিজুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটেটিভলি দিস মে ইনক্লুড প্রাইমারি এনার্জি ইউজড অ্যাজ র ফুয়েলস টু ফিড ইনটু এ সিস্টেম, যেটা প্রাইমারি এনার্জি হিসাবে যেটা র ফুয়েল বা জ্বালানি যেটা সিস্টেমের মধ্যে দেওয়া হচ্ছে সেটাকে দেখানো হবে। নেক্সট হচ্ছে এনার্জি সাপ্লাই, ঠিক আছে, এনার্জি কোথা থেকে সাপ্লাই করা হচ্ছে। নেক্সট হচ্ছে কনজারভেশন অর ট্রান্সফরমেশন, এনার্জিটা কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে সেটা দেখানো হবে। নেক্সট কি দেখানো হবে না লসেস, ওই যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে কি কি লস হচ্ছে সেটাকেও দেখানো হবে। ঠিক আছে, এই যে এনার্জি এবং তার সঙ্গে দ্য এনার্জি বিং ইউজড, কোন এনার্জিটা অ্যাকচুয়ালি ইউজড হচ্ছে সেটাও দেখানো হবে। এই টোটাল জিনিসটা মানে কোথায় কতটা এনার্জি সাপ্লাই হলো, কতটা এনার্জি ট্রান্সফর্ম হলো, মানে একটা ফর্ম অফ এনার্জি থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয়ে গেল, কতটা এনার্জি লস হয়ে গেল এবং কতটা এনার্জি অ্যাকচুয়ালি ইউজড হলো বা ইউটিলাইজড হলো, এই ব্যাপারগুলোকে আমরা কি থেকে পাবো না, এগুলোকে আমরা এনার্জি ফ্লো ডায়াগ্রাম থেকে পাবো। এনার্জি ফ্লো ডায়াগ্রামটা কেন আঁকতে হবে? এনার্জি ফ্লো ডায়াগ্রামটা দেখো, আমাদের যে অডিট ফেজের মধ্যে স্টেপ নাম্বার 3 দেখতে পাচ্ছ। স্টেপ নাম্বার 3 তে কি বলেছে যে প্রথমে আমরা প্রাইমারি ডেটা গ্যাদারিং করব, প্রসেস ফ্লো ডায়াগ্রাম বানাবো এবং এনার্জি ইউটিলিটি ডায়াগ্রাম ড্র করবো। তো এইটা করতে গিয়ে আমাদের এই এনার্জি ফ্লো ডায়াগ্রামের দরকার আছে, অর্থাৎ স্টেপ 3 তেই আমাদেরকে চলে আসতে হচ্ছে এনার্জি ফ্লো ডায়াগ্রামটা ড্র করার কাজে। এবার এই যে এনার্জি ফ্লো ডায়াগ্রাম, এটা কিন্তু যে কোনো একটা প্ল্যান্টেরই হবে এরকম নয়, এটা বিভিন্ন জায়গায় হতে পারে। এনার্জি ফ্লো ডায়াগ্রাম অফ দ্য কান্ট্রি, একটা ন্যাশনাল লেভেলে আমরা যদি ইন্ডিয়ার কথা ভাবি, ইন্ডিয়াতে টোটাল এনার্জি কোথা থেকে আসছে এবং সেই এনার্জি কোন সেক্টরে কত ইউটিলাইজড হচ্ছে সেটা আমরা একটা ইন্ডিয়ার ক্ষেত্রে বলতে পারি, একটা কান্ট্রির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এনার্জি ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, আবার আমরা এনার্জি ফ্লো ইন এ রিজিয়ন, কোন একটা পার্টিকুলার রিজিয়নে জেনারেশন কত হচ্ছে, ট্রান্সমিশন কত হচ্ছে, কনজামশন কত হচ্ছে। সাপোজ আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, ওয়েস্ট বেঙ্গল তো একটা রিজিয়ন, তাহলে এখানে আমরা বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের টোটাল এনার্জি জেনারেশন কত হয়, টোটাল এনার্জি ট্রান্সমিশন কত হয় এবং সেটাকে আবার কনজামশন কত হয়। এটাকে আমরা যদি একটা ডায়াগ্রামের আকারে ড্র করি আমরা ওয়েস্ট বেঙ্গলের এনার্জি ফ্লো ডায়াগ্রাম পেয়ে যাবো। আবার হচ্ছে কর্পোরেট এনার্জি ফ্লো, মানে ধরো কোনো একটা কোম্পানিতে বা প্ল্যান্টের মধ্যে কত টোটাল এনার্জি আসছে এবং কত এনার্জি সেটাকে অন্য ফর্মে ট্রান্সফর্ম করা হচ্ছে এবং কত এনার্জি ওয়েস্টেড হচ্ছে এবং ফাইনালি যে আমরা ইউজ করছি সেই এনার্জির পরিমাণ কতটা। এটা আমরা একটা কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে আমরা এনার্জি ফ্লো ডায়াগ্রাম ড্র করতে পারি। নেক্সট হচ্ছে এনার্জি স্ট্রিমস ইন টেকনিক্যাল প্রসেস, কোন একটা পার্টিকুলার প্রসেসের জন্য, মানে এটা টোটাল প্ল্যান্টের জন্য নয়, সাপোজ কোন একটা পার্টিকুলার প্রসেস, মানে ধরতে পারি আমরা একটা ধরো ফার্নেসের ক্ষেত্রে যদি বলি, ফার্নেস তো একটা প্রসেস, মানে টোটাল প্ল্যান্ট মানে তো ফার্নেস না, একটা স্টিল প্ল্যান্টের মধ্যে ফার্নেস হলো একটা পার্ট, ফার্নেস ছাড়াও তো আরো অনেক পার্টস আছে, কিন্তু যদি আমরা পার্টিকুলার কোন একটা প্রসেসকে ধরি, সাপোজ ফার্নেসে আমরা লোহাকে গলাচ্ছি, ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা প্রসেস। তো সেই প্রসেসে অ্যাকচুয়ালি কতটা এনার্জি আমরা ইনপুট দিচ্ছি, কতটা এনার্জি আমরা লস করছি এবং অ্যাকচুয়ালি কতটা এনার্জি আমরা ইউজ করছি, সেটাকে যদি আমরা একটা ডায়াগ্রামের আকারে ড্র করি তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা একটা এনার্জি ফ্লো ডায়াগ্রাম পেয়ে যাবো। ঠিক আছে, তো এনার্জি ফ্লো ডায়াগ্রাম ক্যান বি অফ মেনি টাইপস, একটা টোটাল কান্ট্রির জন্য হতে পারে, একটা রিজিয়নের জন্য হতে পারে, একটা কর্পোরেট বা একটা প্ল্যান্টের জন্য হতে পারে, বা একটা পার্টিকুলার কোনো প্রসেসের জন্য হতে পারে। ঠিক আছে, এবার বলছে দেখো দে আর মোস্টলি প্রেজেন্টেড অ্যাজ স্যাঙ্কি ডায়াগ্রামস। ঠিক আছে, স্যাঙ্কি ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম হয় যে ডায়াগ্রামের মাধ্যমে এনার্জি ফ্লো ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এবং এই স্যাঙ্কি ডায়াগ্রামের ক্ষেত্রে দ্য উইডথ অফ অ্যান অ্যারো, যে অ্যারোটা দেখানো হয় না, তীর চিহ্ন যেটা দেখানো হয়, তার যে উইডথ মানে সেই তীর চিহ্নটা কতটা চওড়া তার উপরে এটা নির্ভর করছে যে অ্যাকচুয়ালি কতটা এনার্জি সেখানে লাগছে। ঠিক আছে, এনার্জির কোয়ান্টিটি কতটা সেটা আমরা এই স্যাঙ্কি ডায়াগ্রাম থেকে কিন্তু বুঝতে পারবো। কি থেকে বুঝবো না, স্যাঙ্কি ডায়াগ্রামের যে তীর চিহ্নটা সেটা কতটা বেশি মোটা না সরু তা থেকে আমরা এনার্জিটার পরিমাণ বুঝতে পারি। যদি বেশি মোটা তীর চিহ্ন হয় মানে হচ্ছে বেশি এনার্জি, কম মোটা হলে কম এনার্জি। ঠিক আছে, and all the flow typically use the same unit of measurement, মানে যদি একটা আমি পার্টিকুলার কোনো এনার্জি ফ্লো ডায়াগ্রামের কথা বলি বা পার্টিকুলার কোনো স্যাঙ্কি ডায়াগ্রামের কথা বলি, সেখানে যদি আমরা তীর চিহ্নগুলোকে কনসিডার করি তাহলে প্রত্যেকটা তীর চিহ্নই কিন্তু সেম ইউনিট অফ মেজারমেন্টেই আছে। মানে যদি কোনো একটা পার্টিকুলার তীর চিহ্ন যদি কিলোওয়াট আওয়ারে থাকে কোনো একটা এনার্জি ফ্লো ডায়াগ্রামে, তাহলে সবকটা তীর চিহ্নই কিন্তু কিলোওয়াট আওয়ারেই থাকতে হবে। এমন নয় যে আমার একটা তীর চিহ্ন কিলোওয়াট আওয়ার বোঝাচ্ছে আর একটা তীর চিহ্ন মেগাওয়াট আওয়ার বোঝাবে, তা নয়।
যদি একটা পার্টিকুলার এনার্জি ফ্লো ডায়াগ্রাম আঁকতে হয় তাহলে আমরা কি আঁকবো না, টোটাল আমাদের কেডব্লিউএইচ এ যদি আঁকি তাহলে টোটালটাই কেডব্লিউএইচ এ আঁকবো, যদি আমরা টোটালটা মেগাওয়াট আওয়ারে আঁকি তো টোটালটাই মেগাওয়াট আওয়ারে আঁকবো। ঠিক আছে, এইভাবে এইভাবে হচ্ছে ইফ দ্য টোটাল মানে ইফ ভ্যারিয়াস টাইপস অফ এনার্জি আর ডিসপ্লেড দে আর নর্মালি ডান ইন ডিফারেন্ট কালার্স, মানে যদি বিভিন্ন ধরনের এনার্জি হয়, মানে এনার্জি বিভিন্ন ধরনের মানে কি হতে পারে, এটা থার্মাল এনার্জি হতে পারে, এটা হিট এনার্জি, সরি থার্মাল হিট একই হলো, বা হিট এনার্জি হতে পারে, অথবা হতে পারে এটা মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, হতে পারে ইলেকট্রিক্যাল এনার্জি। এগুলো হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। মানে কোন একটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে প্রথমে আমরা কি পাচ্ছি, থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি উইল বি কনভার্টেড টু, এটা স্টিমকে মানে যে জল সেটাকে স্টিমে কনভার্ট করলো, মানে প্রথমে আমরা থার্মাল এনার্জি পেলাম, আবার স্টিম থেকে যেটা আমরা পাচ্ছি কি মেকানিক্যাল এনার্জি, সেই মেকানিক্যাল এনার্জি আমার টারবাইনকে ঘোরাচ্ছে, আবার টারবাইন যেটা অল্টারনেটরের সঙ্গে কানেক্টেড আছে, অল্টারনেটর ঘুরে আমার ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্রসেস ফ্লো ডায়াগ্রামটা আঁকি তাহলে বিভিন্ন ধরনের যে এনার্জি, মানে থার্মাল এনার্জি হয়ে গেল, বা মেকানিক্যাল এনার্জি হয়ে গেল, বা ইলেকট্রিক্যাল এনার্জি হয়ে গেল, বিভিন্ন ধরনের এনার্জিকে যদি আমরা একটা মাত্র এনার্জি ফ্লো ডায়াগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করতে চাই, তো প্রসেস হচ্ছে যে সেগুলোকে সাধারণত বিভিন্ন রং দিয়ে দেখানো উচিত। ঠিক আছে, বিভিন্ন রকমের রং দিয়ে দেখালে সেটা বেটার হয়। তো এখানে একটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখানো হয়েছে একটা এনার্জি ফ্লো ডায়াগ্রামে। এটা হচ্ছে একটা সিএইচপি প্ল্যান্ট। সিএইচপি মানে কি, কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট। এটা আমি আগে বলেছি, সিএইচপি প্ল্যান্ট কো জেনারেশনের ক্ষেত্রে আমি এক্সপ্লেন করেছিলাম। তো দেখো এটা একটা কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট। এখানে ইনপুট এনার্জি হিসাবে কে ঢুকছে না, ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসকে এখানে এনার্জি ইনপুট হিসাবে ঢুকানো হচ্ছে। এটা একটা তীর চিহ্ন, এই যে তীরের চিহ্নর মতো দেখতে পাচ্ছ, অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নর মুখ এইদিকে, মানে কি এনার্জিটা অ্যাকচুয়ালি এইদিকে ঢুকছে। ঠিক আছে, তীর চিহ্নের মুখটা এরকম মানেই হচ্ছে এনার্জিটা, ন্যাচারাল গ্যাস যে এনার্জি, সেই এনার্জিটা আমার অ্যাকচুয়ালি সিএইচপি প্ল্যান্টের মধ্যে ইনপুট এনার্জি। ঠিক আছে, এবার এই আমরা সিএইচপি থেকে কি কি পাচ্ছি বলতো। সিএইচপি থেকে আমরা দেখো প্রথমত পাচ্ছি হিট এনার্জি। আচ্ছা, এখানে কত এনার্জি ইনপুট ঢুকেছে না, 1000 মেগাওয়াট আওয়ার আমার ইনপুট হিসাবে ঢুকেছে। আমরা ইউনিটটাকে মেগাওয়াট আওয়ার এখানে কনসিডার করছি। তো সাপোজ 1000 মেগাওয়াট আওয়ার এনার্জি ইন দ্য ফর্ম অফ ন্যাচারাল গ্যাস ইজ ইনসার্টেড ইনটু দিস সিএইচপি অর কম্বাইন্ড হিট পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি পাবো, কম্বাইন্ড হিট পাওয়ার প্ল্যান্ট মানে এখান থেকে আমরা হিট এনার্জি পাবো এবং তারই সাথে সাথে আমরা পাওয়ারও পাবো। তো হিট এনার্জি আমরা কতটা পাচ্ছি, এটাকে আমরা এইরকম তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এটা একটা হিট এনার্জি। তীর চিহ্নের মুখ এইদিকে মানে কি, তীর চিহ্নের মুখ এইদিকে মানে হচ্ছে এখান থেকে এনার্জি আউটপুট হিসাবে আমরা পাচ্ছি। ঠিক আছে, এই যে ইউনিট, এখান থেকে আমরা এই এনার্জিটা আউটপুট হিসাবে পাচ্ছি। তো হিট এনার্জি আমরা পাচ্ছি কত, 573 MWH, মেগাওয়াট আওয়ার। অন্যদিকে আমরা যে মেকানিক্যাল পাওয়ারটা পাচ্ছি বা পাওয়ার সাপ্লাই যেটা আমরা পাচ্ছি তার পরিমাণ কত না, 330 মেগাওয়াট আওয়ার। তো দেখো এটা হচ্ছে তীর চিহ্নর মুখ বাইরের দিকে, তার মানে এই এনার্জিটাও আমরা মানে সিএইচপি থেকে আমরা আউটসাইড আউটপুট হিসাবে আমরা পাচ্ছি। অন্যদিকে সিএইচপি থেকে হিট আর পাওয়ার মিলে কত হলো, 573 আর 330। 573 আর 330 মিলে কত হয়, 973 প্লাস হচ্ছে 330, 903 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এটা ভুল লিখেছে, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 97 হওয়া উচিত। মানে 97 মানে 1000 ইনপুট দিয়েছিলাম না, 1000 ইনপুট দেওয়া হয়েছিল, 1000 ইনপুট দেওয়া হলো, তার মধ্যে আমার 903 আমার হিট আর পাওয়ার মিলে পেলাম আমি। তো বাকি থাকলো কতটা, 97 ইউনিট। 97 MWH যেটা হলো সেটা অ্যাকচুয়ালি আমাদের কি হলো, সেটা অ্যাকচুয়ালি আমাদের লস হয়ে গেল। ঠিক আছে, লসটাকে দেখো এইরকম একটা তীর চিহ্ন দিয়ে আমরা শো করেছি। তাহলে তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে বিভিন্ন ধরনের এনার্জি, যেটা ইনপুট এনার্জি সেটাকে সবুজ রং দিয়ে দেখিয়েছে, আবার যে হিট এনার্জি সেটাকে হয়তো এই পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছে, পাওয়ার সাপ্লাই যেটা আউটপুট হিসাবে পেলাম সেটাকে হলুদ রং দিয়ে দেখিয়েছে, আবার যে ওয়েস্ট যেটা হলো, লস যেটা হলো সেটাকে হয়তো ব্ল্যাক কালার দিয়ে দেখিয়েছে। এবং তীর চিহ্নের মুখ যেগুলো আছে সেগুলো কিন্তু ডিনোট করছে যে এনার্জির ফ্লোটা কোন দিকে হচ্ছে, ইনপুটের দিকে হচ্ছে, মানে এনার্জিটা কি সিস্টেমের ভেতরে ঢুকছে না সিস্টেম থেকে বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আরেকটা জিনিস হচ্ছে এই যে তীর চিহ্নগুলো বা এই যে অ্যারোগুলো, তার যে উইডথ মানে সেটা কতটা চওড়া, দেখো এটা অনেকটা বেশি চওড়া। অনেক বেশি চওড়া কেন, কারণ এটা অনেক বেশি এনার্জিকে বোঝাচ্ছে না, 1000 মেগাওয়াট আওয়ার। এটাতে কত এনার্জি আছে, এটা হচ্ছে 573, এটাও হচ্ছে কম চওড়া, 1000 এর থেকে তো কম চওড়া, কিন্তু এটা কত, এটা হচ্ছে 330, এটা হচ্ছে আরো কম চওড়া। দেখো আর যে দুই বলছি 97 যেটা হচ্ছে লস,
লসটা হচ্ছে একদমই কম চওড়া। মানে এখানে যে উইডথ গুলো আছে না, তীর চিহ্ন, তীর চিহ্নের উইডথ গুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কতটা পরিমাণ এনার্জি সিস্টেম থেকে আউট হয়ে যাচ্ছে বা সিস্টেমের মধ্যে ঢুকছে সেটা আমরা মানে একটা জাস্টিফাই করতে পারি। তীর চিহ্ন যদি আমরা এরকম করতাম, 1000টা এত মোটা, আমরা যদি হিটটাকে আরো বেশি মোটা করে দেখাতাম, তাহলে কি সেটা জাস্টিফাইড হতো? সেটা কিন্তু জাস্টিফাইড হতো না। তো এনার্জি ফ্লো ডায়াগ্রাম বা স্যানকি ডায়াগ্রাম এটা প্রপারলি ড্র করা উচিত, যাতে করে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন প্রসেসে অ্যাকচুয়ালি কতটা এনার্জি ইনভলভ আছে। এবং সবসময় দেখতে হবে যে ইউনিটগুলো যেন সেম থাকে। কোনো একটা পার্টিকুলার এনার্জি ফ্লো ডায়াগ্রাম, যেমন এইটাতে, তো এনার্জি ইনপুট যেটা সেটা যদি মেগাওয়াট আওয়ারে হয়, আউটপুট এবং লস গুলোও যেন মেগাওয়াট আওয়ারেই থাকে। এমন না হয় এটা মেগাওয়াট আওয়ারে দিলাম আর এগুলোকে কেডাব্লিউএইচ এ দিলাম, তা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, এখানে আরেকটা স্যাঙ্কি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে যদিও কালার গুলো আলাদা করে দেখানো সম্ভব হয়নি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এটা একটা স্যাঙ্কি ডায়াগ্রাম। বেটার ওয়েতে ড্র করতে গেলে সবগুলো আলাদা আলাদা কালার দিয়ে দেখালে বেটার হতো। তো দেখো, একটা হচ্ছে একটা ফার্নেসের ক্ষেত্রে, ফার্নেসের ক্ষেত্রে এই ডায়াগ্রামটা আমি যখন ফার্নেস পড়িয়েছিলাম তখন এক্সপ্লেন করেছিলাম যে ফার্নেসের মধ্যে অ্যাকচুয়ালি গ্রস ফুয়েল ইনপুট এতটা, তীর চিহ্নটা দেখো সব থেকে মোটা। আচ্ছা, গ্রস ফুয়েল যতটা এলো তার মধ্যে কিছুটা আমার ট্রান্সপোর্টেশনে লস হয়ে গেল, আসার পথেই কিছুটা লস হয়ে গেল, তাহলে নেট যতটা হলো সেটা গ্রসের থেকে কম। তো দেখো তীর চিহ্ন যে ডটেড লাইন দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি নেট ফুয়েল ইনপুটটা বোঝাচ্ছে, এবং যেটা কিনা গ্রস ফুয়েলের থেকে ইনপুটটা কম। এবার নেট ফুয়েল যেটা ইনপুট দিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ যে ফুয়েল যেটা জ্বললো তার ফলে যে তাপ শক্তিটা উৎপন্ন হলো, তার মধ্যে কিছুটা হিট আমার অ্যাভেলেবেল হিট হলো, মানে ফার্নেসের ভেতরে আমরা অ্যাভেলেবেল পেলাম। আর কিছুটা হিট কি হলো না, ফ্লু গ্যাসের মধ্যে দিয়ে বাইরে চলে গেল। ঠিক আছে, এই হিটটা ফ্লু গ্যাসের আকারে বাইরে চলে গেল। তো তীর চিহ্নের মুখ থেকেই বুঝতে পারছো ফ্লু গ্যাসটা কোন দিকে যাচ্ছে, না ফার্নেস থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই যে অ্যাভেলেবেল হিট, এটা ফার্নেসের ভেতরে ঢুকলো। আচ্ছা, এবার যেটা ঢুকলো তার মধ্যে কিছুটা পরিমাণ স্টোর হলো, ফার্নেসের মধ্যে কিছুটা পরিমাণে স্টোর হয়ে গেল, সেটা পরিমাণটা কম। কম কি করে বুঝলাম আমি কম? না, এটার যে তীর চিহ্ন তার যে উইথ, সেটা দেখেই বুঝলাম যে তীর চিহ্ন উইথ কম মানে স্টোর হওয়া এনার্জির পরিমাণটা কম। আচ্ছা, এখানে তারপরে যেটা অ্যাভেলেবেল হিট ছিল কিছুটা তো স্টোর হলো, বা আরো কিছুটা কি হয়ে গেল না, যে ফার্নেসের যে ওয়াল আছে ওয়াল দিয়ে সেটা রেডিয়েট করে গেল। রেডিয়েট করে গেল, সেটা হচ্ছে ওয়াল লস আমরা বলছি, এবং ওয়াল লসের পরিমাণটাও কমই হবে, খুব বেশি হবে না। তার জন্য কি করে বুঝলাম না, তীর চিহ্ন দেখে বুঝতে পারলাম যে কিছুটা ওয়াল দিয়ে লস হচ্ছে, কিন্তু সেটা খুব বেশি নয়, তীর চিহ্নের উইট দেখে বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যতটা এনার্জি বাকি থাকলো তার মধ্যে কিছুটা হয়ে গেল ফার্নেসের যে দরজাগুলো সেটা ওপেনিং ক্লোজিং, এই সময় কিছুটা হিট বাইরে বেরিয়ে চলে গেল, সেগুলো হচ্ছে ওপেনিং লস, সেটারও কিছুটা পরিমাণ আছে। ঠিক আছে, সেটারও পরিমাণ আছে কিন্তু কম। নেক্সট হচ্ছে কি না, কুলিং ওয়াটার লস, মানে ফার্নেসের যে কুলিং পারপাসের জন্য কুলিং ওয়াটার তো পাঠাতে হয়, সেই কুলিং ওয়াটার যেটা, নাহলে ফার্নেস এক্সেসিভলি গরম হয়ে যেতে পারে। তো কুলিং ওয়াটার কিছুটা হিট অ্যাবজর্ব করে নেবে, যে অ্যাভেলেবেল হিট তার মধ্যে থেকে কিছুটা অংশ আবার কুলিং ওয়াটার অ্যাবজর্ব করে নেবে। তো তারাও কিছুটা হিট অ্যাবজর্ব করলো, মানে এইখান দিয়ে কিছুটা যে হিট সেটা আমরা দেখিয়ে দিলাম বাইরে চলে গেল, মানে ওয়েস্টেড হয়ে গেল। ঠিক আছে, এবং আলটিমেটলি যেটা আমরা ইউজফুল আউটপুট, যেটা অ্যাকচুয়ালি আমার লোড, মানে কি লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে লোহাটাকে আমরা গলাতে চাইছি বা যে আমরা মেটালটাকে গলাতে চাইছি তাতে যে পরিমাণ হিট আমরা অ্যাকচুয়ালি দিতে পারছি সেটাকে আমরা বলছি ইউজফুল আউটপুট। তো সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই তীর চিহ্নটা দিয়ে আমরা বোঝাতে পারছি। তাহলে অ্যাকচুয়ালি আউটপুটে আমরা এইটুকুটা পেলাম না, এইটুকুটার তীর চিহ্নের যে চওড়াটা সেটা দিয়ে আমরা আউটপুটটাকে বোঝাচ্ছি। অন্যদিকে আমরা ইনপুট দিয়েছিলাম এতটা, মানে আমরা এই তীর চিহ্নের যে উইড সেখান থেকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটু আইডিয়া করতে পারছি যে কোন প্রসেসটাই অ্যাকচুয়ালি কতটা হিট এনার্জি ইউটিলাইজড হচ্ছে বা কতটা হিট এনার্জি ওয়েস্টেড হচ্ছে, আমরা সমস্তটাই একটা এই ডায়াগ্রাম থেকে কিন্তু আইডিয়া করতে পারছি। সুতরাং আমরা বলতে পারি যে স্যাঙ্কি ডায়াগ্রাম ইট ইজ এ ভেরি ইউজফুল ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রাম থেকে আমরা প্ল্যান্টের মধ্যে যে প্রসেস তার সম্পর্কে একটা ওভারভিউ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে আছে যে হোয়াট ইজ এনার্জি ফ্লো ডায়াগ্রাম, আর এবিসি অ্যানালিসিস সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, তো নেক্সট ডেতে আমরা এর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত কারো ডাউট আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে।